ফারজাদ, ফারজাদ কোথায় আপনি ফারজাদ? তার চিৎকার শুনে লোক দুটি গায়েব হয়ে যায় তৎক্ষণাৎ। হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে ফারজাদ। প্রিয়তার আচমকা এত বেশি অস্থিরতা দেখে সে ঘাবড়ে যায়। এগিয়ে এসে জিজ্ঞেস করে। কি হয়েছে? আপনি চিৎকার করছিলেন কেন? প্রিয়তা বড় বড় শ্বাস নেয়, দরজার দিকে আঙ্গুল তাক করে ভীত সুরে বলে। ওয়াদি, ওয়াদি এসেছিল, ও আবার আমায় নিতে এসছে, আবার আমায় বিক্রি করে দিবে। আমি যাব না ওর সাথে, যাব না আমি। প্রিয়তা ভয়ে হাঁসফাঁস করছে। ফারজাদ তার কথা শুনে অবাক। এখানে ওয়াদি আসবে কোত্থেকে? সে নরম সুরে বলে। আপনি হয়তো ভুল দেখেছেন প্রিয়তা, এখানে কি করে ওয়াদি আসবে? না না, এই যে এসেছিল, এই যে মাত্রই চলে গিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি ওর কণ্ঠ। বিশ্বাস করুন আমার কথা। ফারজাদ চেয়েও বিশ্বাস করতে পারছে না যেন। প্রিয়তার খোঁজ ওয়াদি পাবে কোথায়? এত বড় একটা শহরে কাউকে এভাবে খুঁজে বের করা যায় নাকি? মেয়েটা নিশ্চয়ই মানসিক চাপে পড়ে এসব বলছে। সে নার্সকে বলে। ওনাকে কি কোনোভাবে শান্ত করানো যায় না? এমন করলে তো আরও অসুস্থ হয়ে পড়বেন। জি, আমি ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, পুরোপুরি ঘুম হলে ঠিক হয়ে যাবেন। প্রিয়তা বিচলিত হয়ে বলল। আরে আপনারা বুঝতে চাইছেন না কেন? আমি ভুল বলছি না, সত্যি ওয়াদি এসেছিল। বিশ্বাস করুন, ও আমায় হুমকি দিয়ে গিয়েছে। আমি অসুস্থ বলে এইসব উল্টাপাল্টা কথা বলছি, ব্যাপারটা মোটেও তেমন নয়, এটা সত্যি। প্লিজ বিশ্বাস করুন আমায়। ফারজাদ তার পাশের চেয়ারে বসলো, বলল। জি, করলাম বিশ্বাস। আমি পুলিশের সাথে কথা বলবো, ওনারা আপনার সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনি আগে কিছুদিন একটু বিশ্রাম নিন। প্রিয়তার অস্থিরতা কমলো না। এই তো কয়েকদিন আগেও যেই মানুষটার মুখ দেখে মন সব থেকে খুশি হতো, মনে শান্তি পেত, আজ তাকে দেখে অশান্তিতে ভুগছে সে, ভয় পাচ্ছে, কষ্ট হচ্ছে। কি নিদারুণ গতিতে সবকিছু পাল্টে গিয়েছে, কি নিদারুণ গতিতে বদলে গিয়েছে মানুষটা। তার এখন আফসোস হয়, নিজের উপর আফসোস হয়। এটা ভেবে যে সে কত বোকা। নার্স ইনজেকশন তৈরি করার আগেই প্রিয়তা বলল। ইনজেকশন লাগবে না, আমি এমনি ঘুমিয়ে যাব। নার্স ইনজেকশন রেখে দিয়ে বলল। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন তাহলে। প্রিয়তা শোয়ার চেষ্টা করলো, তবে সেলাইয়ের জায়গা আর সেলাইনের টান পড়লো যেন। ফারজাদ এগিয়ে এসেও থেমে নার্সকে বলল। ওনাকে সাহায্য করুন। নার্স প্রিয়তাকে শুয়ে দিয়ে সবকিছু ভালো মতো দেখে নিয়ে বেরিয়ে যায়। ফারজাদ আর প্রিয়তা একাই কেবিনে। প্রিয়তার চোখের পাতা নির্মলিত। ফারজাদ সোফায় গিয়ে বসলো। চোখ বন্ধ থাকলেও সে জানে মেয়েটা ঘুমাচ্ছে না। ফারজাদ ভেবেই নিল প্রিয়তার বলা সবটা কথা তার মনের ভুল ছাড়া আর কিছুই না, কিন্তু তার অবচেতন মন পরক্ষণে যুক্তি দাঁড় করিয়ে বলল। যদি তার বলা কথা সত্যি হয়, যদি সত্যি সত্যি ওয়াদি এসে থাকে, তবে কি হবে মেয়েটার? সূর্যের আলো চোখে মুখে আপতিত হতেই ঘুম ছুটে ফারজাদের। চোখ মেলে তাকায়, সোজা হয়ে বসে। সারা রাত সোফাতে হেলান দিয়ে বসে কাটিয়ে দিয়েছে, এখন তাই ঘাটটা কেমন ম্যাচম্যাচ করছে যেন। ফারজাদ ডানে বামে ঘাট কাত করে দাঁড়িয়ে উঠে। প্রিয়তা ঘুমাচ্ছে এখনো। ফারজাদ তার বেডের সম্মুখে দাঁড়িয়ে থাকে এক পলক, তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। পুরো রাত ওয়াদি হাসপাতালেই কাটিয়েছে। প্রিয়তাকে এখান থেকে বের করার কোনো উপায় এখনো মাথায় আসেনি তার। সারা রাতে এই নিয়ে ভেবে দু চোখের পাতাও এক করতে পারেনি। তাকে খবর পাঠানো লোকটা ঢুলতে ঢুলতে এগিয়ে আসে, হাতে তার কফির গ্লাস। একটা ওয়াদির দিকে এগিয়ে দিয়ে বলে। ভাই কফি। ওয়াদি কফি নেয়। এই মুহূর্তে কফি খেয়ে বুদ্ধি বের করতে হবে। এত কাছে পেয়েও পাকে খেয়ে সে হাতছাড়া করে ফেললে এর থেকে কষ্টের আর কিচ্ছু হবে না। সে কফিতে চুমুক বসিয়ে বলল। কি করি বলতো? ওই মেয়েটাকে এখন কিভাবে এই হাসপাতাল থেকে বের করব? লোকটি বলল। ভাই কাজটা মোটেও সহজ হবে না। ওই বেটা সারাক্ষণ মেয়েটার সাথে আঠার মতো লেগে আছে। ওর চোখ ফাঁকি দিয়ে মেয়েটাকে বের করে আনা সম্ভব না। কিন্তু কিছু একটা তো করতেই হবে। প্রয়োজন পড়লে ওই ছেলেকে আমাদের পথ থেকে সরিয়ে দিব, তাও হাল ছাড়া যাবে না। যে কোনো মূল্যে আমার ওই মেয়েকেই চাই, নয়তো আমার এত বছরের পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। তো এখন কি করবেন ভাই? সাথে আছে কিছু? না ভাই, সব বাসায়। যা একটা নিয়ে আয়, আজই খেলা শেষ করতে হবে। অনেক হয়েছে লুকোচুরি, এবার যা হবে সামনাসামনি হবে। লোকটি নাকে মুখে কফিটা শেষ করে ছুটল। ওয়াদি মুখে মাস্ক লাগিয়ে হাঁটা ধরল প্রিয়তার কেবিনের দিকে। পরিস্থিতিটা একবার দেখে আসা দরকার। আস্তে করে উঠে বসে প্রিয়তা।
ঘুম হয়নি ঠিকঠাক, রাতে বারবার জেগে উঠেছে। প্রতিবারই চোখ খুলেই ফারজাতের মুখটা দেখে আশ্বস্ত হয়েছে যদিও, কিন্তু তারপরেও যেন মনে হতো এই বুঝি ওয়াদি আসছে তাকে নিয়ে যেতে। এত ভয় নিয়ে কি আদৌ শান্তিতে থাকা যায়? সে দীর্ঘশ্বাস ফেলল। জীবনের কিছু বিভৎস সময় সে কাটাচ্ছে। যদি কখনো ভালো সময় আসে তবে এই সময়ের শিক্ষাগুলো সে অবশ্যই কাজে লাগাবে। ফারজাদ দিলরুবা বেগমের সাথে কথা বলে জানিয়ে দেয় তারা আজ বিকেলে বাড়ি ফিরবে। দিলরুবা বেগম আসতে চাইছিলেন, ফারজাদ তাই এই বলে শান্ত করে তাকে। সে ফোন কেটে প্রিয়তার কাছে এসে দাঁড়ায়। প্রিয়তা উস্কো খুস্কো এলোমেলো, চোখে মুখে পর্যাপ্ত ক্লান্তির ছাপ। ফারজাদ তাকে দেখে বলল। আপনার ফ্রেশ হওয়া প্রয়োজন। প্রিয়তা বলল। হাতে স্যালাইনটা খুলে দিতে পারবেন? ফারজাদ স্যালাইনের বোতলের দিকে চেয়ে দেখলো এখনো স্যালাইন চলছে। হয়তো ভোরের দিকে নার্স এসে আরেকটা দিয়ে গিয়েছিল। সে বলল। আপনার স্যালাইন তো এখনো শেষ হয়নি। প্রিয়তা অস্বস্তি নিয়ে বলল। তাও খুলে দিন। প্রিয়তার মুখে না বললেও তার অসুবিধাটা বুঝলো ফারজাদ। বলল। একটু অপেক্ষা করুন, আমি নার্সকে ডেকে নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে অস্থির গলায় প্রিয়তা বলল। আমায় একা ফেলে যাবেন না প্লিজ। ফারজাদ থামলো, তার দিকে চেয়েই বলল। ঠিক আছে, নার্সের নাম্বার আছে, আমি কল করে ডেকে নিচ্ছি তাহলে। কল করে নার্সকে ডেকে নিল ফারজাদ। নার্স ভেতরে প্রবেশের পূর্বেই সে দরজার কাছে গিয়ে ধীর সুরে বলল। উনি বোধহয় ওয়াশরুমে যাবেন, স্যালাইন খুলতে চাইছেন। আপনি একটু কষ্ট করে স্যালাইন সহই ওনাকে ওয়াশরুমে নিয়ে যান। নার্স মাথা এলিয়ে বলল। আচ্ছা। আর শুনুন, আমি না আসা অবধি কেবিনেই থাকবেন। দেখলেনই তো একা থাকলে মেয়েটা কিভাবে অস্থির হয়ে ওঠে। সে প্রিয়তার দিকে ফিরে চেয়ে বলল। আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি, ভয় পাবেন না। নার্স কেবিনেই থাকবেন। প্রিয়তার ইচ্ছে করছিল একবার বলবে। তা আপনার যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে আমি যে আপনাকে ছাড়া আর কাউকেই ঠিকমতো বিশ্বাস করতে পারছি না। কিন্তু সেইটুকু কথা মুখে অবধি আসার পূর্বে গলৎকরণ করে ফেলল সে। নার্স ভিতরে এসে সাহায্য করলো তাকে ওয়াশরুমে যাওয়ার জন্য। ফারজাদ ক্যান্টিন থেকে 2 গ্লাস কফি, 1 প্যাকেট কেক আর 2 প্যাকেট বিস্কিট নিয়ে কেবিনের বরাবর আসলো। ভেতরে প্রবেশ না করেই থমকে দাঁড়ালো সে, ভ্রু কুঁচকালো। মাস্ক পরা ছেলেটার সাথে চোখে চোখ পড়তেই চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো ফারজাদ। মনে হলো এই চোখ আগেও দেখেছে সে। এগিয়ে এলো। ছেলেটা প্রিয়তার কেবিন পার হয়ে অনেকটা সামনে গিয়ে দাঁড়ায়। হয়তো ভেবেছিল ফারজাদ অতশত না ভেবে কেবিনে চলে যাবে, কিন্তু হয়েছে তার উল্টো। ফারজাদ গিয়ে দাঁড়ালো ঠিক তার মুখ বরাবর। জিজ্ঞেস করলো। ওই কেবিনের সামনে কি করছিলেন? আচমকায় প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ে ছেলেটা। আমতা আমতা করে বলল। কই, কিছু করছিলাম না তো, ওই দিক দিয়েই হাঁটছিলাম শুধু। ফারজাদ তার আপাদ মস্তক পরক করে রাশবাড়ি সরে বলল। হাঁটাহাঁটির জন্য পুরো হাসপাতাল আছে, ওইদিকে যেন যেতে না দেখি। ফারজাদ ফিরে আসার জন্য উদ্যত হলো। প্রশ্ন ছুড়ল ছেলেটা। কেন, কি করবেন গেলে? ফিরে চাইলো ফারজাদ, চোয়াল শক্ত করলো, বলল। হাঁটার জন্য 5 জোড়া রাখবো না। ছেলেটার কথা বাড়ালো না। কেবিনে ফিরে এলো ফারজাদ। প্রিয়তা ততক্ষণে ফ্রেশ হয়ে বেডে বসে আছে। সে কফি, কেক, বিস্কিট কিছু একটা প্লেটে গুছিয়ে তার সামনে রাখলো। অন্য কফির কাপটা নিয়ে বসলো সোফায়। প্রিয়তা কাটা হাত দিয়ে তুলে আস্তে করে কেকটা মুখে নিল। হাতে এখনো ব্যথা করছে বেশ, নাড়াতে কষ্ট হয়। ফারজাদ নাসকে বলল। আপনি ওনাকে খাইয়ে দিন। প্রিয়তা বলল। না, আমি পারবো। পারবেন না, ওনাকে দিন, উনি খাইয়ে দেবেন। ফারজাদের কথা মতো নার্স তাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়তা বলল। আপনি একবার পুলিশকে কল দিয়ে জানিয়ে দিন না আমি যে কাল রাতে ওয়াদিকে দেখেছি। ফারজাদ ফ্রুকুসকে জিজ্ঞেস করলো। সত্যি দেখেছেন? যে বিশ্বাস করুন, একদম সত্যি। ফারজাদের খেয়ালে তখন বাহিরে মাস্ক পরা ছেলেটার মুখটা ভেসে উঠল। সে আর ওই ছেলেটার কথা তুলল না, বলল। আচ্ছা, আমি খবর দিচ্ছি। ফারজাদ পুলিশকে কল করে জানালো সবটা। অফিসার সব শুনে বললেন ওনারা এক্ষুনি আসছেন। ব্যাপারটাকে মোটেও হেলাফেলা করা যাবে না। পুলিশ আসার খবর পেয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত হলো প্রিয়তা। ঘড়িতে তখন 10টা। ফারজাদের কল বাজছে। নাম্বারটা সেফ না থাকলেও বুঝতে পারলো এটা ওই জারার নাম্বার। রিসিভ করার বিন্দুমাত্র ইচ্ছে না থাকা সত্ত্বেও রিসিভ করলো সে। কানে লাগিয়ে সালাম দিল। যারা সালামের জবাব দিয়ে বলল।
অফিসে এখনো আসেননি কেন? আসলে ম্যাম, একটা জরুরি কাজে আমি হাসপাতালে আছি। আজকে আমি আর আসতে পারবো না, দুঃখিত। হাসপাতালে? উদ্নিক শোনায় যারাকে। বলে, কার কি হয়েছে? কোন হাসপাতালে আছেন বলুন, আমি এক্ষুনি আসছি। না না ম্যাম, আপনার আসার প্রয়োজন নেই। আসলে আমার এক আত্মীয় একটু অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে এসেছি। উনি এখন সুস্থ আছেন, বিকেলেই বাড়ি চলে যাব। আপনাকে আর তাই কষ্ট করে আসতে হবে না। কি যে বলেন, এখানে কষ্টের কি আছে? মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম। কোন হাসপাতালে আছেন সেটা বলুন তো। উফ, এ তো মহাবিপদ। এমনিতে কি ঝামেলা কম যে এখন আরেকটা এসে জুটতে চাইছে? তার থেকে উত্তর না পেয়ে যারা ফের একই প্রশ্ন করলো। প্রচণ্ড বিরক্তি নিয়ে হাসপাতালে ঠিকানা দিয়ে দিল ফারজাদ। কল কেটে সাথে সাথে ফোনটা বন্ধ করে দিল। এই মেয়েটাকে কেন যেন একটুও সহ্য হচ্ছে না তার। শুনুন, আমার বসের মেয়ে হাসপাতালে আসছেন। আমি ওনাকে আপনার ব্যাপারে বিস্তারিত কিছু জানাইনি, শুধু বলেছি অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে এসেছি। আপনি ওনার সামনে স্বাভাবিক থাকবেন। যদিও আপনার ব্যান্ডেজ করা হাতে অনেক কিছু বলে দিবে, তাও আপনাকে নিজ থেকে কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলবো। প্রিয়তা মাথা এলিয়ে বলল। আচ্ছা। ধারালো ছুরিটা পেটের পাশে প্যান্টে গুজে হাসপাতাল অব্দি চলে এলো লোকটা। ওয়াদিকে খুঁজে বের করলো, তার কাছে গিয়ে বলল। ভাই, নিয়ে এসেছি। ওয়াদির চোখ মুখ শক্ত, কপালের চামড়া কুঁচকানো। সে বলল, কি এনেছিস দেখি? এখানেই বের করব। সতর্ক দৃষ্টিতে আশেপাশে চোখ বুলিয়ে ওয়াদি বলল। বের কর, এই দিকে কেউ নেই। লোকটা বের করলো অস্ত্রটা। ওয়াদি বৃদ্ধাঙ্গুল ঘষে দেখলো ধার ঠিক আছে কিনা। যথেষ্ট ধারালো। বুঝতে পেরে সে ক্ষিপ্ত সুরে বলে উঠল। এই ছুরি আজকে ওই হারামজাদার পেট চিরে বের করব। ওয়াদির চোখের অগ্নিশিখা জ্বলজ্বল করছে। প্রচণ্ড ক্ষোভে কাঁপছে সে। ফারজাদের বলা কথা কোনোভাবেই সেই হজম করতে পারছে না। সে ছুরিটা যত্ন করে তার পেটের কাছটাই গুছলো। তারপর আবার হাঁটা ধরল প্রিয়তার কেবিনের দিকে। কিছুটা দূরত্বে আড়াল হয়ে দাঁড়ালো সে। ঠিক সময়ে হামলা করবে। এরই মাঝে ফারজাদের কল আসে। যারা কল দিছে তার অফিসটা হাসপাতাল থেকে কাছের খুব। যারা কি তবে অফিস থেকে এসেছে? সে কল রিসিভ করতেই যারা জিজ্ঞেস করলো, কত তলায় আছেন আর কেবিন নাম্বার কত? ফারজাদ সৌজন্যতার খাতিরে বলল। আপনি দাঁড়ান ম্যাম, আমি আসছি। নার্সকে কেবিনে রেখে ফারজাদ বেরিয়ে গেল। ফারজাদকে কেবিন থেকে বের হতে দেখে ওয়াদি এগিয়ে যেতে নিয়েও আবার কি ভেবে যেন থেমে যায়। ফারজাদ চলে যায় অনেকটাই দূরে। ওয়াদি তার লোককে ইশারা দেয়। দুজনেই চট করে ঢুকে পড়ে কেবিনে। ফের আচমকা ওয়াদিকে দেখে চেঁচিয়ে উঠল প্রিয়তা। অন্তরাত্মা কেঁপে উঠে তার। নার্স ব্যাপারটা বুঝে ওঠার আগেই ওয়াদির সাথে লোকটা তাকে ধরে দেওয়ালের সাথে আঘাত করে। মাথায় ভীষণ আঘাত পাওয়ায় জ্ঞান হারিয়ে বসে সে। প্রিয়তা বিচলিত হয়ে ওঠে। কি করবে বুঝতে পারে না। ওয়াদি গিয়ে একটানে তার স্যালাইনটা খুলে দেয়। প্রিয়তার হাত চেপে টেনে বেড থেকে নামায়। তাকে সবটুকু শক্তি দিয়ে আটকানোর চেষ্টা চালাচ্ছে প্রিয়তা, কিন্তু পারছে কই, সে ব্যর্থ। ওয়াদি দুই হাতে চেপে ধরে তাকে। এমনিতেই শরীরের অবস্থা তার ভালো নেই। ওয়াদির সাথে লড়াইয়ের মতো এইটুকু শক্তি নেই গায়ে। সে গলা ফাটিয়ে ফারজাদকে ডাকে, কিন্তু অত দূর অবধি কি আর তার স্বর পৌঁছাবে? ওয়াদি খেপে যায়। প্রিয়তার চুলের মুঠি ধরে বলে, চুপ, একদম চুপ। সারাদিন শুধু ফারজার্স আর ফারজাদ। নতুন নাগর পেয়ে আমাকে ভুলে গেলে? এই তোর ভালোবাসা? মাথায় ব্যথা পাচ্ছে ভীষণ প্রিয়তা। ওয়াদির হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করে বলল, ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না তোমার? এত জঘন্য একটা মানুষ কি করে হতে পারে? অবশ্য আমি মানুষ বলছি কাকে? তুমি তো মানুষের কাতারেই পড়ো না। তুমি হলে গিয়ে জানোয়ার একটা। ওয়াদির রাগ আকাশ ছুঁল যেন। একবার এই মেয়েকে হাসপাতাল থেকে বের করে নেয়, তারপর এর বিষ দাঁত ভাঙবে সে। সে তার লোকের দিকে চেয়ে বলল, ইঞ্জেকশনটা দে দ্রুত। ইঞ্জেকশনের কথা শুনে আরো বেশি ঘাবড়ে গেল প্রিয়তা। এবার ছটফটের মাত্রা বাড়ল তার। নিজেকে ছাড়ানোর সবটুকু চেষ্টা জারি করলো, কিন্তু অত বিশাল দেহী পুরুষের সাথে কি আর এই দুর্বল নির্জীব ছোট্ট প্রাণটা পেরে ওঠা আদৌ সম্ভব? ওয়াদি প্রস্তুত নিল ইঞ্জেকশন দেওয়ার। প্রিয়তা উপায়ন্তর না পেরে তার মাথা দিয়ে পেছন দিকে সজোরে আঘাত করলো।
আঘাতটা কাজে দিয়েছে। ওয়াদির নাক বরাবর গিয়ে লাগে সেটা। আকস্মিক আঘাতের তাল সামলাতে না পেরে পিছিয়ে যায় সে। প্রিয়তা ছাড়া পায়, দ্রুত ছুট লাগায় দরজার দিকে। ওয়াদির লোকটা প্রিয়তাকে ধরার কথা না ভেবে উল্টো ছুটে আসে ওয়াদির দিকে। ওয়াদি গর্জে উঠে বলে, শালা, আগে ওকে ধর। লোকটার টনক নড়তেই দরজার দিকে দৌড় লাগায়। ততক্ষণে প্রিয়তা অনেকটাই দূরে চলে এসেছে। এদিকে মানুষ অনেক। এখান থেকে কেউ এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারবে না নিশ্চয়ই। সে সবার মাঝখানে ধূপ করে মাটিতে বসে পড়ল। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই দাঁড়িয়ে থাকার মতো। ভিড় জমে গেল সেখানে। নার্স একজন ছুটে এসে স্বাভাবিক করার চেষ্টা করছে তাকে। এরই মাঝে লিফট থেকে নামলো ফারজাদ আর যারা। ঠিক তাদের সামনেই কোলাহল। যারা প্রকুশকে বলল, ওইখানে কি হচ্ছে? এত মানুষ যে! ফারজাদ এক পলক চেয়ে বলল। হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে। তারা এগুতে থাকলো। জারার হাতে বিশাল এক ফুলের তোড়া, ফারজাদের হাতে ফলের ব্যাগ। সবকিছুই যারাই কিনেছে। এত ভিড়ের মাঝেও প্রিয়তা দেখতে পারল ফারজাদকে। ফারজাদকে দেখা মাত্রই দম ফেলল সে। রুদ্রশ্বাস কণ্ঠে ডাকলো, ফারজাদ। ফারজাদের কান অব্দি গেল না তা। সে গলার স্বর বাড়ালো, ডাকলো ফের, ফারজাদ। এবার ফারজাদ থামলো। পেছনে ফিরে চাইল সে। মানুষের ফাঁক দিয়েও স্পষ্ট সে দেখলো প্রিয়তাকে। প্রিয়তাকে ওভাবে দেখে সে ঘাবড়ালো, ছুটে এলো। মানুষজন সাইড হয়ে দাঁড়ালো। হাঁটু ভেঙে বসলো ফারজাদ। উদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করলো, কি হলো প্রিয়তা? আপনি এখানে কেন এভাবে বসে আছেন? প্রিয়তা কম্পিত সুরে বলল, ওয়াদি। এইটুকু বলে জ্ঞান হারালো সে। ফারজাদের অস্থিরতা বেড়ে গেল। এইটুকু সময়ের মাঝে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না সে। নার্স বললেন, ওনার কেবিন কোনটা? ওনাকে এক্ষুনি কেবিনে নিতে হবে, শরীরের অবস্থা ভালো নয়। ফারজাদ হাতের ব্যাগ নিচে রেখে অতশত না ভেবেই কোলে তুলে নিল প্রিয়তাকে। যারা বিস্মিত হলো। প্রথমেই মনে মনে আওড়ালো। মেয়েটাকে? প্রিয়তাকে কোলে নিয়ে কেবিনের দিকে গেল ফারজাদ। কেবিনে প্রবেশ করতেই আরেক তফাক চমকালো সে। নার্সকে মাটিতে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। মেঝেতে রক্তের দাগ। ফারজাদ ঠকিল। দ্রুত প্রিয়তাকে বেডে শুয়ে দেয়। ততক্ষণে পুরো হইচই লেগে গিয়েছে। ডাক্তার সহ বাকি নার্স সবার প্রিয়তার কেবিনে হাজির। ঘটনার কোনো আদিপান্ত বুঝতে না পেরেই সকলে নির্বাক। একজন ডাক্তার গিয়ে আহত নার্সকে ড্রেসিং করে দিলেন। সেখানে সিনিয়র ডাক্তার ফারজাদকে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এখানে? ফারজাদ নিজেও হতবিহ্বল হয়ে চেয়ে আছে। সে ক্ষীণ সুরে বলল, আমিও নিজেও কিছু বুঝতে পারছি না ডক্টর। আমি নিচে গিয়েছিলাম, এই কয়েক মিনিটের ভেতর এত কিছু হয়ে গেল, কি করে হলো? ডাক্তার আর বিলম্ব না করে পুলিশকে কল করে আসতে বললেন। অন্যদিকে প্রিয়তাকে পুনরায় স্যালাইন দেওয়া হলো। তার জ্ঞান ফেরেনি এখনো। কাল থেকে পাওয়া একের পর এক আতঙ্কে মেয়েটা এখন নির্জীব নিস্তেজ হয়ে পড়েছে। ফারজাদ জারার কাছে গেল, নরম গলায় বলল, আমি দুঃখিত ম্যাম, আমার জন্য আপনিও ভীষণ বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। যারা তাকে আশ্বস্ত করে বলল, না না ফারজাদ, আমি বিব্রত করছি না, তবে এখানের ঘটনাগুলো ভিত করেছে আমায়। কি হয়েছে আমাকে বলবেন? বলবো, ঝামেলাগুলো মিটে যাক, আমি সব বলবো আপনাকে। এখন আপনি চলুন ম্যাম, আমি আপনাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। যারা থাকতে চাইলো ফারজাদের অস্বস্তিটা বুঝতে পেরে বলল, আপনি এখানেই থাকুন ফারজাদ, আমি একা চলে যেতে পারবো। আর অবশ্যই কোনো প্রকার সাহায্য লাগলে আমাকে জানাবেন, কোনো প্রকার দ্বিধা করবেন না। ফারজাদ নিঃশ্বাস ফেলল, বলল, জি অফকোর্স। যারা বেরিয়ে যায় কেবিন থেকে। তার কিছুক্ষণ পরে পুলিশ আসে। প্রিয়তার জ্ঞান ফিরেছে, তবে সে নিশ্চল নির্বাক হয়ে চেয়ে আছে কেবল। মুখে রা নেই কোনো। মাথাটা চিনচিন করছে এখনো। তার কেবিন জুড়ে ডাক্তার নার্স সহ হাসপাতালের কর্তৃপক্ষ লোকদের আনাগোনা। পুলিশও এসেছেন। সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে প্রিয়তার মুখের বুলির জন্য। অথচ মেয়েটা কথা বলছে না। হয়তো সে এখনো সে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছে না, নয়তো ভয়, চিন্তার অস্থিরতায় সেই শব্দ হারিয়েছে সব। অফিসার ডাক্তারের দিকে চেয়ে বললেন, ওনার ঠিক হতে কতক্ষণ লাগবে? ডাক্তার বললেন, উনি এখন একটা ট্রমার মধ্যে আছেন, প্রচণ্ড ভয়ে আছেন। আশা করছি কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠবেন।
অফিসার সেই কিছু সময় অপেক্ষা করলেন। ফারজাদ প্রিয়তার পাশে বসে আছে, তাকে আশ্বস্ত করছে, সাহস দিচ্ছে। এইভাবেই প্রায় ঘন্টাখানেক বাদে প্রিয়তা কিছুটা স্বাভাবিক হয়। সে স্বাভাবিক হতেই ডুকরে কেঁদে ওঠে। সবাই উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে তার দিকে। ফারজাদ আলতো করে হাত রাখে প্রিয়তার মাথার উপর, নরম সুরে বলে, কাঁদবেন না, নয়তো আরও অসুস্থ হয়ে পড়বেন। প্রিয়তা ফুপিয়ে ফুপিয়ে তাকায় ফারজাদের দিকে। তার ক্লান্ত নিস্তেজ ফ্যাকাশে মুখটা দেখে ফারজাদের মায়া হয় বড্ড। ভেজা স্বরে বলে, আমি ওয়াদিকে জঘন্য বলেছিলাম, কিন্তু সত্যিকার অর্থে জঘন্য তো আমি। এই আমার জন্যই আজ এত কিছু হয়েছে। আমার জেদের জন্য, আমার ইচ্ছের জন্য, আমার ভালোবাসার জন্য। না আজ আমি দেশ ছেড়ে এখানে আসতাম, আর না আজ এত কিছু হতো। আমার জন্য আপনারাও বিপদে কষ্টে আছেন। সব দোষ আমার। বিশ্বাস করুন, আমার না মরে যেতে ইচ্ছে করছে। নিজের উপর প্রচন্ড ঘৃণা হচ্ছে আমার। আমার জন্য একটা অসহায় মানুষ আজ এতটা আঘাতপ্রাপ্ত। আমার জন্য আজ এই হসপিটালের পরিবেশটা নষ্ট হয়েছে। সব দোষ আমার। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, একটুও না। প্রিয়তা শব্দ করে কাঁদতে থাকে। তাকে কেউ থামায় না, সবাই চেয়ে দেখছে কেবল। অনেকক্ষণ কাঁদে প্রিয়তা, তারপর ক্লান্ত হয়ে নিজে নিজেই থেমে যায়। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, কি হয়েছিল প্রিয়তা? কাঁদতে কাঁদতে প্রিয়তার চোখ ফুলে গিয়েছে ভীষণভাবে। তার যেন এখন তাকিয়ে থাকতেও কষ্ট হচ্ছে। কেমন যেন চোখ জোড়া জ্বলছেও। সে ঢোক গিলে ক্ষীণ সুরে বলে, ওয়াদি আবার এসেছিল, নার্সকে আঘাত করে আমাকে তার সাথে নিতে চাইছিল। আমি কোনো রকমে পালিয়ে বাইরে গিয়েছি। প্রিয়তা থামে। সে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। ফারজাদ চিন্তিত সুরে জিজ্ঞেস করে, আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে প্রিয়তা? প্রিয়তা জবাব দেয় না কোনো, কেবল শ্বাস ফেলছে বড় বড়। ডাক্তার এগিয়ে আসেন, প্রিয়তার পালস চেক করেন। নার্সকে ডেকে বলেন দ্রুত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে। প্রিয়তাকে জরুরিভাবে অক্সিজেন দেওয়া হলো। ফারজাদ চেয়ে রইল নিষ্পলক। মেয়েটা কি দারুণ যন্ত্রণায় ছটফট করছে। ভালোবাসা যে কি ভয়ানক যন্ত্রণাদায়ক, আজ তার আরও একটা প্রমাণ দেখল সে। বিকেল থেকে দিলরুবা বেগম কল করছেন ক্রমাগত। ফারজাদ এখনই কিছু মাকে জানাতে চাইছে না, তাই ফোন রিসিভ করে বলেছে আজকের রাতটাও হাসপাতালে কাটাতে হবে। দিলরুবা বেগম খুব করে বলছিলেন তিনি আসবেন, কিন্তু ফারজাদের এক কথা, আসা যাবে না। এখানে আসলেই তিনি অযথাই দুশ্চিন্তায় ভুগবেন। তাই ফারজাদের করা নির্দেশ, তিনি কোনোভাবেই হাসপাতালে আসতে পারবেন না। দুপুরে কারোর খাওয়া হলো না। সন্ধ্যার পর এখন কিছুটা সুস্থ প্রিয়তা। নার্স তাকে স্যুপ দিয়েছে খাওয়ার জন্য। প্রিয়তা 2 চামচ খেয়ে ফারজাদের দিকে চাইল। ফারজাদ সোফায় বসা, তাকেও এলোমেলো লাগছে খুব। প্রিয়তা মৃদু সুরে জিজ্ঞেস করলো, আপনি এখনো খাননি তাই না? ফারজাদ চেয়ে বলল, খাবো আমি, আপনি আগে খেয়ে নিন। প্রিয়তা অসহায় সুরে বলল, আমার জন্য আপনাকে অযথাই এত কষ্ট করতে হচ্ছে। ক্ষমা করবেন আমায় প্লিজ। এসব কথা এখন থাক প্রিয়তা, স্যুপটা শেষ করুন আগে। প্রিয়তার খাওয়ার মাঝেই কেবিনে পুলিশ অফিসার এলেন। ওনারা এতক্ষণ সিসিটিভি কন্ট্রোল রুমে ছিলেন। সেখানেই কালকে রাত থেকে সমস্ত ফুটেজ দেখেছেন ওনারা। অফিসার বললেন, ওনার কথা মিথ্যে নয়। ওয়াদি নামের লোকটা এসেছিল এবং তার কাছে খুব ধারালো একটা অস্ত্রও ছিল। তবে সে একা ছিল না, আরও একজন ছিল তার সাথে, যে তাকে কাল রাত থেকে এসব কাজে সাহায্য করে এসেছে। আমরা সমস্ত ফুটেজ দেখে এসেছি। আপাতত 2 জন পেছনের গেট দিয়ে পালিয়েছে, তবে আমার মনে তারা আবার আসবে। প্রিয়তাকে তাদের প্রয়োজন, ওনাকে নেওয়ার জন্য হলেও তারা আবার নিশ্চয়ই আসবে। অফিসারের কথা শুনে ভয় পায় প্রিয়তা। বাকি সুফটুকু আর খেতে পারে না। অফিসার বলেন, আমাদের আজকের রাতটা সতর্ক থাকতে হবে, কৌশলে থাকতে হবে। একবার ওই ওয়াদিকে ধরতে পারলেই এক নারী চক্রের পুরো গ্যাংটা আমার হাতের মুঠোয় চলে আসবে। প্রিয়তা বলল, আর ওয়াদি যদি কোনোভাবে আমায় এখান থেকে নিয়ে যায়? না, পারবে না। আমার লোক আছে আশেপাশে, আপনি নিশ্চিন্তে থাকুন। ফারজাদ কিছুটা নিশ্চিন্ত হলো। তার সাথে অনুতপ্ত হলো এই ভেবে যে কাল সে প্রিয়তার কথা বিশ্বাস করতে চায়নি। কাল যদি তাকে বিশ্বাস করে আরেকটু সতর্ক থাকতো, তাহলে আজ হয়তো আর এমন কিছু হতো না। পুলিশ সহ হাসপাতালের কর্তৃপক্ষ আজ বেশ সতর্ক। এই ব্যাপারটা
সন্তপনে চেপে রেখেছেন তারা। হাসপাতালের বাহিরে গেলে মিডিয়া এসে হাজির হবে নিশ্চিত, আর হাসপাতালের মিডিয়া আসা মানেই হাসপাতালের নাম খারাপ হওয়া। বাহিরে যে কয়েকজন ব্যাপারটা দেখেছেন তাদের কোনো রকমে বুঝ দিয়ে ব্যাপারটা সেখানেই সমাধান করে ফেলেছে। প্রিয়তা ফারজাতের দিকে চেয়ে আছে। ফারজাত কথা বলছেন ফোনে, দিলরুবা বেগম কল করছেন কিছুক্ষণ পরপর। রাতের খাবার নিয়ে আসতে চাইছেন তিনি, কিন্তু ফারজাত রাজি না কোনো মতে। প্রিয়তার নিজেকে বড্ড অপরাধী মনে হলো। তার জন্য এই সহজ সরল ঝামেলাবিহীন মানুষগুলোকেও আজ কত ঝামেলায় পড়তে হচ্ছে। নিজেকে সে কখনই ক্ষমা করতে পারবে না হয়তো। তার একটা ছোট্ট ভুলের জন্য আজ এত কিছু। ঘড়িতে 7:30। ফারজাদের দুপুরের খাওয়া হয়নি এখনো। প্রিয়তাকে কেবিনে রেখে সে এখন কোনোভাবেই আর নিচে যাওয়ার সাহস পাচ্ছে না। যদিও এখন কেবিনের বাহিরে দুজন পুলিশ আছেন, তাও ঠিক সাহস করে উঠতে পারছেন না সে। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে ফারজাদ। প্রিয়তা রেখে বলে, টেবিলে খাবার আছে, খেয়ে নিন। ফারজাদ সোফার সাথে লাগানো টেবিলে চাইলো। খাবারের প্যাকেট দেখে অবাক হলো সে। জিজ্ঞেস করলো, এগুলো কে এনেছে? বাইরের একজন পুলিশকে দিয়ে আমি আনিয়েছি। আপনি তো যাচ্ছেন না খেতে, তাই খেয়ে নিন। আর আমি না খাবারের টাকাটা দিতে পারিনি আসলে। ফারজাদ বলল, আমি দিয়ে দিব, কিন্তু আপনাকে এসব কে করতে বলেছে? অযথা আমাকে নিয়ে ভেবে নিজের দুশ্চিন্তার বাড়াবেন না। আপনিও তো আমায় নিয়ে ভাবছেন। আমার জন্য সেই দুপুর থেকে না খেয়ে আমার অপরাধ বোধ কাজ করছে ভীষণ। এখানে অপরাধ বোধের কিছুই নেই প্রিয়তা। আর যতদিন পাকিস্তানে আছেন আপনি আমাদের দায়িত্ব, এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে। প্রিয়তা মাথা নুয়ে বলল। আচ্ছা খেয়ে নিন না এবার। ফারজাদ খেতে বসার আগেই ওই পুলিশকে গিয়ে খাবারের টাকাটা দিয়ে আসলো। তারপর বসলো খেতে। এক লোকমা খাবার মুখে তুলে উপরে তাকাতেই প্রিয়তার চোখে চোখ পড়ল তার। মেয়েটা তাকিয়েছিল এতক্ষণ। ফারজাদের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে ফেলে অন্যদিকে তাকায়। ফারজাদ এক পলক চেয়ে থেকে মনে মনে ভাবে, ওয়াদি বড্ড দুর্ভাগা, নয়তো এমন একটা মেয়ের ভালোবাসা কেউ এভাবে অগ্রাহ্য করতে পারে? রাতটা প্রিয়তার কোনো রকমে কাটলো। এত নিরাপত্তার মাঝেও পুরো রাত ঠিক মতো ঘুমাতে পারেনি সে। চোখ বুঝলেই মনে হতো যেন এই বুঝি ওয়াদি চলে এসেছে, এই বুঝি এসে থাকে ধরে নিয়ে যাচ্ছে। ফারজাদেরও ঘুম হয়নি খুব একটা। সোফায় বসে বসে পুরো রাত প্রিয়তার অস্থিরতা দেখেছে কেবল। সকাল হতেই ডাক্তার এসে প্রিয়তার চেক আপ করলেন। জানালেন আগে থেকে অনেকটাই সুস্থ, বাড়ি নিয়ে যাওয়া যাবে। বাড়ি ফেরার কথা শুনে প্রিয়তার চিত্তে শান্তি ফিরল। মনে হলো যেন নিজের বাড়িতেই ফিরছে সে। নাস্তাকে সাহায্য করলো ফ্রেশ হতে। ফারজাদ নাস্তা নিয়ে এসেছে। একসাথে নাস্তা করলো দুজন। নাস্তা শেষ করে ফারজাদ ডাক্তারের কাছ থেকে প্রিয়তার সমস্ত ওষুধপত্র বুঝে নেয়। প্রিয়তা ওয়াশরুমে তখন। এক হাতে ব্যান্ডেজ আর অন্য হাতে চুল ঠিক করছে। তবে খোলা চুল বাঁধতে পারছে না কোনো মতে। তার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে একবার ওয়াশরুমের দিকে চাইলো ফারজাদ। দেখলো প্রিয়তা ভীষণ যুদ্ধ চালাচ্ছে চুলের সাথে। অন্য হাত উপরে তুললেই টান লাগে, সে পারছে না। হাল ছেড়ে বেরিয়ে আসে। কেবিনে এখন নার্সও নেই, মাত্র বেরিয়েছে। আর একটু আগে বললেই হতো। প্রিয়তা বের হয়ে এসে চুল বাঁধার ব্যান্ডটা ব্যাগে রেখে দেয়। ফারজাদ ইতস্তত সুরে তখন বলে ওঠে, আমি সাহায্য করব। প্রিয়তা অপ্রস্তুত হয়ে বলে, আপনি না মানে বাঁধতে পারবেন? ফারজাদ এগিয়ে আসে, ব্যাগ থেকে ব্যান্ডটা তুলতে তুলতে বলে, মৌমি আমার অনেক আদরের, ওকে আমি অনেক ভালোবেসে বড় করেছি। ওর জন্য ভাইও আমি, বোনও আমি। ওর চুল বেঁধেছি অনেকবার, আশা করছি পারবো। সে দুই হাত এগিয়ে প্রিয়তার সব চুল হাতের মুঠোয় ভরে ব্যান্ড দিয়ে সুন্দর মতো বেঁধে দেয়। প্রিয়তা চকিত হয়, কি সুন্দর বেঁধে ফেললো। সে ঘুরে তাকাতে ফারজাদ মৃদু হেসে বলল, পারফেক্ট। প্রিয়তাও হাসলো কিঞ্চিত, বলল, ধন্যবাদ। ফারজাদ বলল, তৈরি পুরোপুরি, চলুন তবে। প্রিয়তা এক হাতের ওড়না টেনে কাপড় দিল মাথায়, মুখে মাস্ক লাগান। রাস্তায় যেন কোনো প্রকার বিপদে না পড়তে হয়, সেজন্য পুলিশের গাড়িতেই যাবে তারা। দুজনেই হাসপাতাল থেকে নেমে গাড়িতে উঠল। গাড়িতে বসে থেকেই উৎকুশ করছে প্রিয়তা। কিছু একটা জিজ্ঞেস করতে চেয়েও পারছে না। ফারজাদ খেয়াল করেছে বিষয়টা, তাই সে নিজ থেকে জিজ্ঞেস করে, কিছু বলবেন? প্রিয়তা হাঁসফাঁস করতে করতেই বলে,
যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি। জি বলুন। আহ, কত টাকা বিল এসেছে? ফারজাদ ভ্রু কুঁচকাল। প্রিয়তার অস্বস্তির মাত্রা বাড়ল তাতে। মেয়ে যাওয়া সুরে বলল,